এই চারটা ভোল্টেজ দেখেন, প্রথমটা কি হচ্ছে আর ক্যাম্প অর্থাৎ দেয়ার ক্যাম্প অন। আর শোনেন, আপনাদের এই ভোল্টেজের যে ক্যামেরার প্রত্যেকটা ভোল্টেজ আলাদা, এটা বলা হয়েছিল না? ধরেন এখানে চারটা ক্যামেরা, তাহলে ভোল্টেজ কয়টা? চারটা। এবার দেখেন প্রথম একটা ভোল্টেজ কোথায় যাচ্ছে, এটা হয়ে আপনার এই যে এটা হচ্ছে ক্যামেরার আইসি। এখন অনেক ফোনে ক্যামেরার আইসি ব্যবহার করা হয়, কোনোটাই ব্যবহার করা হয় না, বুঝতে পারছেন? এখন এটা আমাদের বিষয় না, আমাদের বিষয় হলো ভোল্টেজ চেক করা, বুঝতে পারছেন? এটা কি বলেন? এটা কি? এই যে এটা কি? ক্যামেরা আইসি। ক্যামেরা আইসি তো কেবল দেখা, এটা ক্যামেরা আইসি। এটা ক্যামেরা আইসি, এই যে এটা ক্যামেরা আইসি। ক্যামেরা আইসি এটা কি? এটা এটা কি? সাইড পিন এটা স্যার। এলডিও এলডিও। এটা কি? এলডিও। এটা কি? এলডিও। তাহলে বললেন কেন লাইট আইসি? এলডিও পয়েন্ট কয়টা থাকে? চারটা। তাহলে আমরা তো জানি বর্ণীয়তে গ্রাউন্ড ওরা শো করে না, গ্রাউন্ড ওরা দেখায় না। তাহলে আমার এখানে বোঝা যাচ্ছে একটা ইন একটা আউট, আর এইটা ইন সিগন্যাল লাইট। এটা শিওর থাকে না সিগন্যাল থেকে আসছে, বুঝতে পারছেন? এটা আসলে ভোল্টেজ আউটপুট। হ্যাঁ, এটা আসলে আপনার কি ভোল্টেজ আউটপুট। এখন আমরা এটা মেজারমেন্ট করে দেখব যে আসলে আমার এই ভোল্টেজটা দেখায় কিনা। কালকে আমরা দেখাইছিলাম আপনার ফোন অন করলে ভোল্টেজটা একটা ভোল্টেজ দেখায়, তাই তো? জি। কিন্তু যখন আপনার বাকি ভোল্টেজগুলো পেতে হবে তখন আপনার কি করতে হবে? ক্যামেরা অন করতে হবে। হ্যাঁ, ক্যামেরা অন করতে হবে। ক্যামেরা অন করতে হবে এবং ক্যামেরাগুলো লাগানো থাকতে হবে। শুধু অন করলেই হবে না, ক্যামেরাগুলো লাগানো থাকতে হবে। ক্যামেরা লাগাতে হবে এবং কি করতে হবে বলে? ক্যামেরা অন করতে হবে, ক্যামেরা অ্যাপসটা অন করতে হবে। তাহলে আমরা আজকে একটু দেখি। দেখা যাচ্ছে ব্যাটারিটা বিনা লাইলে ঘুমার মতো বুঝে যাচ্ছে। তাহলে দেখেন এটা আমার কি আইসি বলেন? সিপিইউ। সিপিইউর সাইডে দেখেন কানেক্টর আছে একটা, একদম সাইডে। নেটওয়ার্ক, মোবাইল ফোনের নেটওয়ার্ক তাকে বলা হচ্ছে, দেখতে হবে না, কথা শোনার কথা শুনলে বুঝতে হবে, দেখতে হয় না। যেখানে আপনার রেডিও ফ্রিকোয়েন্সি কাজ করে ওই জায়গাগুলোকে আমরা নেটওয়ার্ক বলি। মানে রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয় বা রেডিও ফ্রিকোয়েন্সি টেকনোলজি ব্যবহৃত হয় অথবা আরএফ টেকনোলজি যেখানে ব্যবহৃত হয় সেগুলোকে আমরা নেটওয়ার্ক বলি। তার মানে আপনি ওয়াইফাই চালান, এর একটা নেটওয়ার্ক। আপনি যে ব্লুটুথ চালান, এটাও নেটওয়ার্ক। আপনি যে সিম চালাচ্ছেন, এটাও নেটওয়ার্ক। তার মানে আপনি ওয়্যারলেসলি যেসব জিনিস কাজ করতেছেন এগুলো সবই কি আমাদের সহজ কথা। স্পেশালি আপনারা যে ক্লাস আসলে করতেছেন সেটা হচ্ছে সিমের নেটওয়ার্ক। সিমের নেটওয়ার্ক মানে আপনি যখন সিম ইনসার্ট করেন তখন মোবাইল ফোন আপনার সিম ক্যারিয়ার অথবা অপারেটর ডিটেক্ট করে। অ্যাকচুয়ালি প্রসেসটা কি, প্রসেসটাই আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে, ঠিক আছে? তাহলে নেটওয়ার্ক কি আমরা বুঝছি, জিনিসটা কি? এখন কাস্টমারের খুব কমন এগুলো ইস্যু যে সিম ঢোকানোর পরও ফোনের ভিতরে ক্যারিয়ারের নেটওয়ার্ক নেই অথবা ক্যারিয়ারের নামও শো করে না। ক্যারিয়ার মানে হচ্ছে গ্রামীণ ফোন, বাংলালিংক অথবা রবি অথবা এয়ারটেল। সিম ঢোকাইছে, সে নামও শো করে না, তার নেটওয়ার্কে 12 শো করে না। নেটওয়ার্কে 12 তো বুঝছেন, এরকম 5-6টা দাগ। তো এইটাকে বলি আমরা নেটওয়ার্ক ইস্যু। কোনো কাস্টমার এসে যদি আপনাকে বলে যে তার একদমই 12 শো করে না, এটাও নেটওয়ার্ক ইস্যু। কোনো কাস্টমার যদি এসে বলে যে ক্যারিয়ারও শো করে না, মানে গ্রামীণ বাংলালিংক কোনো কিছু রেজিস্টারেড হয় না, এটাও নেটওয়ার্ক ইস্যু। কথা বুঝতেছেন? কোনো কাস্টমার এসে যদি বলে যে আমার নেটওয়ার্ক আসে কিন্তু 2G আসে 4G আসে না, এটাও নেটওয়ার্ক ইস্যু। কোনো কাস্টমার যদি বলে আমার ডেটা চলে, 4G তে ডেটা চলে বাট কল দিলে কল যায় না, কারণ কল ট্রান্সমিট হয় 2G তে, মানে তার 4G চলে 2G চলে না। ব্যাপারটা বুঝছেন? এটাও নেটওয়ার্ক ইস্যু। ব্যাপারটা ক্লিয়ার? কোনো কাস্টমার যদি এসে বলে যে বিদেশ থেকে ফোন নিয়ে আসছি, বাংলাদেশ সিম চলে না, এও নেটওয়ার্ক ইস্যু। যদি এটা সিম লক বা কান্ট্রি লক বা সিম লক বা ক্যারিয়ার লক যাই বলেন, এটাও নেটওয়ার্ক ইস্যু। ব্যাপারটা ক্লিয়ার? আমরা তো নেটওয়ার্কের বিভিন্ন ধরনের সিমটম হতে পারে, ডিপেন্ড কাস্টমার কি সমস্যা নিয়ে আসছে।
এমনও হতে পারে কাস্টমার ব্ল্যাক হোল পজিশনে আছে, তারপর আপনাকে এসে বলবে আমার ফোনে নেটওয়ার্ক থাকে না, এই জায়গাটার ভিতরে নেটওয়ার্ক থাকে না, তো আপনি কি বলবেন? তখন ব্ল্যাক হোল পজিশনটা এনশিওর করবেন। ব্ল্যাক হোল পজিশন আপনাদের আগে শেখানো হয়েছে, জি স্যার। এমন কোন স্থান যেখানে নেটওয়ার্ক কনফ্লিক্ট করে, টাওয়ার কনফ্লিক্ট করে, এগুলোকে ব্ল্যাক হোল পজিশন করে। তা আমরা নেটওয়ার্কের সিম্পটমগুলো মোটামুটি ক্লিয়ার করবো না কাস্টমার আসলে, জি স্যার। মানে কি কি সিম্পটম। এখন ফোনের মধ্যে কি কি দেখাবে যদি নেটওয়ার্ক প্রবলেম হয়? প্রথম দেখাবে হচ্ছে ক্যারিয়ার দেখাবে না, তার মানে গ্রামীণ বাংলালিংক কোনো কিছু রেজিস্টার্ড হবে না। 2 নম্বর হচ্ছে বার শো করবে না, বার 3 নম্বর হচ্ছে নো সার্ভিস থাকবে, 4 নম্বর হচ্ছে সার্চিং থাকবে, 5 নম্বর হচ্ছে ইমার্জেন্সি কল লেখা থাকবে। এগুলো সবই নেটওয়ার্ক রিলেটেড ইস্যু। ব্যাপারটা ক্লিয়ার? সিম না পাওয়া আর নেটওয়ার্ক না আসা দুই জিনিস। যদি নো সিম ইন্ডিকেশন করে তারপরে সিমই ডিটেক্ট করে না, এটা নেটওয়ার্ক ইস্যু না, এটা মানে সিম পায় না। ব্যাপারটা ক্লিয়ার? নো সিম যদি ডিটেক্ট করে থাকে, সিম লাগানোর পর তাহলে সিম পায় না। কথাটা বুঝছেন? এখন বলবেন আমি শিওর হবো কেমনে স্যার আমার ফোন কি নো সিম নাকি ইমার্জেন্সি কলে পড়ে আছে, মানে নেটওয়ার্ক সমস্যা, কেমনে শিওর হবো? আপনি অলওয়েজ সেটিং এর ভিতর গিয়ে যেখানে হচ্ছে সিম নেটওয়ার্ক লেখা থাকে ওখানে দেখবেন যে দুটো সিম কার্ড দেখায়, সিম 1 সিম 2, এবং সিম ঢুকালে ওখানে লেখা আসে গ্রামীণ সিম, এটা বাংলালিংক সিম। যদি দেখেন কোনো সিমই দেখায় না তাহলে অবশ্য সিমই পায় নাই আপনার। ব্যাপারটা বুঝতেছেন? ক্লিয়ার এতটুকু কথা? তাহলে আমাদের সিম নেটওয়ার্ক যখন সমস্যা হবে আমরা সার্চিং দেখবো, অথবা নো সার্ভিস দেখবো, অথবা ইমার্জেন্সি কল দেখবো, অথবা আনরেজিস্টার্ড নেটওয়ার্ক অপশন দেখবো। আনরেজিস্টার্ড মানে গ্রামীণ বাংলালিংক কিছুই শো করে না, ঠিক আছে? মানে কোনা দিকে শো করে না, আমি ভুল বলতেছি? ফোনের কোনা দিকে দেখেন না গ্রামীণ ফোন শো করে, যে গ্রামীণ বাংলালিংক শো করছে, এটা রেজিস্টার্ড। আর যদি না থাকতো কিন্তু কিছু শো করতো না, নাথিং। ওকে, প্লাস এখানে নেটওয়ার্কের বার আমি দেখতেছি না, সেটা তো বার আপনার দেখাবে না, তখন বুঝবেন কি সমস্যা, নেটওয়ার্ক রিলেটেড সমস্যা। এরপর বার দেখানোর পরে যদি এমন হয় যে বার দেখায় কিন্তু তারপর কল যায় না, তাইলেও নেটওয়ার্ক রিলেটেড সমস্যা। কল আসেও না, যায়ও না, তাও নেটওয়ার্কের সমস্যা। কল বার, কল ফরওয়ার্ডিং, এই অপশনটা কে কে চিনেন? কল বারিং এবং কল ফরওয়ার্ডিং অপশনটা কে কে চিনেন? ফরওয়ার্ডিং কি? আচ্ছা, আমার কাছে যদি কেউ কল করে এটা আরেকজনের সিমে কল ফরওয়ার্ড হয়ে যাবে, এটাকে কল ডাইভার্টও বলে, কল ফরওয়ার্ডিংও বলে। মানে আপনি যার নম্বরে দেখেন তার নম্বরে চলে যাবে, আপনার নাম্বার হয়ে তার নম্বরে যাবে, এটাকে কল ফরওয়ার্ডিং অপশন বলে বা কল ডাইভার্ট অপশনও বলে। ব্যাপারটা বুঝতেছেন? আপনি যদি আপনার নাম্বারটা ইচ্ছে করে কল ফরওয়ার্ডিং দিয়ে রাখেন তাহলে আপনার নাম্বার কল আসবে না, আপনার কলটা আরেকজনে রিসিভ করবে। এবার বুঝতেছেন? বুঝছেন? এই ক্ষেত্রে কিন্তু আপনারও বিল কাটবে, যে রিসিভ করবে তারও বিল কাটবে। এটা কল ফরওয়ার্ডিং অপশন। কল বারিং অপশন বলতে কি বোঝায়, বা কল বার্ড অপশন বলতে কি বোঝায় জানেন না? জানেন না আপনারা? কেউ আসলে জেনে নেন। আমার ফোনে আমি চাইলে কল বার করে রাখতে পারি। কল বার এমন একটা অপশন, আমি যে কোনো একটা জিনিস বন্ধ করে রাখতে পারি, আমি ইনকামিং বা আউটগোয়িং। আমি যদি কল বার অপশন অনেবল করি ইনকামিং এ, তাহলে আমার কেউ ফোন দিয়ে পাবে না। আমার ফোন দিলে 3টা বিপ দিবে, টুঁ টুঁ টুঁ, বলবে না নাম্বার বন্ধ, বলবে কি টুঁ টুঁ টুঁ, 3টা এরর বিপ। তার মানে হচ্ছে আমার কলটা বার করা। এবার স্যার অন্য জায়গায় একই ঘটনায় ঘটবে, আমি সারাদিন দেখবো কল যাচ্ছে কিন্তু কেউ অপোজিটে রিং শুনবে না, এটা কল বারিং অপশন। মনে থাকবে? এখন যদি বলেন স্যার কল বারিং বা কল কি ফরওয়ার্ড এগুলো থেকে কিভাবে আমি পরিত্রাণ পেতে পারি, উত্তর একটাই, #2#, #2#। এটা ডায়াল দিবেন, দেখবেন আপনার কল বার টল বার সব চলে গেছে, ঠিক আছে? #2#, এটা মনে রাখা উচিত, কারণ আপনার কল বার যেহেতু বুঝেন না, কল ফরওয়ার্ডিং বুঝেন না, জানাই দিলাম, ঠিক আছে? যে কোনো কাস্টমারের নেটওয়ার্ক প্রবলেম নিয়ে আসলে বা কল নেটওয়ার্ক আছে কল যায় না, সেক্ষেত্রে আপনি এটা অপশন প্রথমে করে নেন, #2#, ঠিক আছে? #2#, এটাতে ডায়াল মেরে দেবেন, দেখবেন সব লেখা আসবে আপনার যে অল দ্য কল বার এন্ড দ্য কল ফরওয়ার্ডিং অপশন হ্যাজ বিন ডিসেবল, মানে সব অপশন স্টপ করে দিয়েছে। ওকে, মনে থাকবে? অথবা আপনি ডিসকাউ ম্যানুয়ালি করতে পারেন আপনি চাইলে, ঠিক আছে? মনে থাকবে কথাটা? সেটিং এ গিয়ে সেটিং আপনি কল ফরওয়ার্ড লেখেন, কল বার লেখেন, আপনি অপশন এসে করবেন, আপনি চান, ঠিক আছে? শো মাই আইডেন্টিটি অথবা শো আইডি, এই অপশনটা কখনো দেখছেন সিমের ভিতরে? দেখছেন? এটা আমি বলে দিচ্ছি। আপনি শো আইডি যদি অফ করে রাখেন তাহলে আপনার আউটগোয়িং ইনকামিং ইনকামিং হবে কিন্তু আউটগোয়িং হবে না, যদি শো আইডি অফ করে রাখেন। শো আইডি মানে আমার নাম্বার আরেকজন দেখতে পারবে না। এই অপশন যদি আপনি ডিসেবল করে দেন, বাংলাদেশের জিএসএম নেটওয়ার্ক অনুসারে আপনি আরেকজনের কল দিতে পারবেন না, আপনার ইনকামিং ঠিক থাকবে, কারণ আপনি আইডেন্টিটি অফ করে রাখেন, ফোন নাম্বার না গেলে কল যাবে না, ঠিক আছে? বুঝছেন? শো আইডি অপশন এটাও বাই ডিফল্ট অন করা থাকে, বাট আপনি যদি অফ করে দেন তাহলে আপনার কি হবে, ইনকামিং হবে কিন্তু আউটগোয়িং হবে,
শো আইডি লিখে রাখতে পারেন, এটা অলওয়েজ অ্যানাবল থাকতে হবে। শো আইডি, শো আইডি বা শো আইডেন্টিটি একই কথা, শো আইডি। এটাও সেটিংয়ের ভিতরেই পাবেন, দেখে নিন আপনারা আজকে সবাই বাসায় কেমন শো আইডি অ্যানাবল থাকবে, বাই ডিফল্ট অ্যানাবল থাকবে। সিম পায় না, এটা তো সিম পায় না, এটা নেটওয়ার্ক সমস্যা না। সমস্যা বলতেন সিম পায় না অথবা সিম ডিটেকশন হয় না, এটাই প্রবলেম। ওকে, এটা নেটওয়ার্ক প্রবলেম না, এটা সিম সার্কিটই পায়। এখন এটা যদি আপনার ভিন্ন সিম কেন পায় না আমার দেখতে হবে, ঠিক আছে? অফ থাকলে আপনার ইনকামিং হবে, আউটগোয়িং হবে। বেসিক কিছু কথা বলে দিলাম, এখন আসেন আমাদের ডিপ কনসেপ্টে। অ্যাকচুয়ালি যেটা আমরা সব ঠিকই আছে, এগুলো কল বাড়ানো, কল ফরওয়ার্ডিংও না, শো আইডিও ঠিক আছে। এরপর তো আমার নেটওয়ার্ক নাই অথবা নেটওয়ার্ক আছে, কল যায় না, কি কি কারণ হতে পারে? বেসিক কিছু কারণগুলো প্রথম আপনারা বুঝে নেবেন আজকে থেকে, ওকে? আপনাদের ক্লাস স্পেশাল এটা করার হচ্ছে টিপু স্যার, আমি আসছি প্রক্সি দিতে, বিকজ আমার আইফোনের ক্লাস অলরেডি ল্যাবে চলতেছে, সো আমার চলে যেতে হবে। মাহাদি স্যার কিছুটা ব্যাকআপ দিয়ে যাবে, টিপু স্যার আসার প্রবলেম, মাহাদি স্যারকে ডাকবে। তো আমাদের নেটওয়ার্ক কাজ করতে হলে আমাদের প্রথম জানতে হয় প্রত্যেকটা ফোনের একটা IMEI নাম্বার হয়। কি হয়? IMEI নাম্বার। এই IMEI নাম্বারগুলো হচ্ছে ইউনিক, মানে একটা ফোনে তো আছে এই IMEI নাম্বারটা কখনো কোথাও ব্যবহৃত হবে না। একটা ফোনকে যদি ইন্টারন্যাশনালি বা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট ট্রেস করতে চায়, তাহলে IMEI নাম্বার ছাড়া কখনো তাকে ট্রেস করা পসিবল না। এই জন্যই পৃথিবীতে ক্রাইম রোধ করার জন্য প্রত্যেকটা ফোনের ভিতরে একটা কি দেওয়া থাকে, IMEI নাম্বার দেওয়া থাকে, যার মাধ্যমে আপনার ফোনটা অলওয়েজ ট্রেসিং হয়। অলওয়েজ কি হয়? ট্রেসিং হয়। আপনি কোথায় আছেন না আছেন, বসেন, কোথায় আছেন না আছেন আমি জানতে চাই, আপনার ফোন নাম্বার, আপনার ফোন দিয়ে আমি জানতে পারবো। আপনার ফোনে সিম লাগবে না, কিছুই লাগবে না, আপনার IMEI নাম্বারের উপর আমি সার্চ করবো যে আপনার ফোন লোকেশন কোথায়। ঠিক আছে, বুঝতেছেন? তো এই IMEI নাম্বার যদি কোনো কারণে কারাপ্টেড হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়, নাই হয়ে যায়, তাহলে আপনার ফোনে সিম চলবে না। মন থাকবে? মন থাকবে? IMEI নাম্বার ফোনে না থাকলে ফোনে সিম চলবে না। এই IMEI নাম্বার যদি আপনি দেখতে চান, তাহলে এটা কোড হচ্ছে *06#, তাই না? এখন যে কোনো ফোনে নেটওয়ার্ক প্রবলেম থেকে কাস্টমার নিয়ে আসে, প্রথমে আপনি চেক করবেন IMEI নাম্বার। কি চেক করবেন? IMEI নাম্বার। যদি দেখেন IMEI নাম্বার করাপ্টেড অথবা শো করে না, তাহলে আপনি ভাববেন ফোনের বেসব্যান্ড ইস্যু। কি ইস্যু? বেসব্যান্ড ইস্যু। বুঝছেন? বেসব্যান্ড এমন একটা জায়গা যেখানে হচ্ছে নেটওয়ার্কের যাবতীয় তথ্য বা সমস্ত তথ্য রেকর্ড করা থাকে। এই কারণে কোনো ফোনে যদি IMEI নাম্বার না থাকে, আপনি বলতে পারেন এটা IMEI করাপ্টেড অথবা ফোনের বেসব্যান্ড ইস্যু। বুঝতেছেন? প্রত্যেকটা ফোনের সেটিং এ গিয়ে দেখবেন বেসব্যান্ড ভার্সন থাকে। দেখছেন আপনারা আজ পর্যন্ত সেটিং এ বেসব্যান্ড ভার্সন থাকে। বেসব্যান্ড হচ্ছে আপনার মডার্ন ফার্মওয়্যার বা আপনার বেসব্যান্ড ফার্মওয়্যার। এটা যদি কোনো কারণে কারাপ্টেড থাকে অথবা নো থাকে অথবা NA থাকে, NA মানে নট অ্যাপ্লিকেবল, N/A নট অ্যাপ্লিকেবল থাকে, তাহলে ভাববেন কোনো দিন এই ঢোকা আসবে না। ফোন আপনি অর্ডিনারি ভাবে রেগুলার ভাবে ইউজ করতে পারবেন, বাট সিম লাগালে কিছুই হবে না, কারণ আপনার ফোনে IMEI নাম্বার নেই। এবারে বুঝছেন? প্রথম কি চেক করবেন? ওয়াইফাই ব্লুটুথের কোনো সমস্যা নাই। আমি তো বলছি এগুলো ভিন্ন নেটওয়ার্ক। আমি আপনাদের ক্লাস আছে স্পেসিফিক টু সিম নেটওয়ার্ক, ওয়াইফাই ব্লুটুথের কথা আমি বলছি না। ওয়াইফাই ব্লুটুথ রেগুলারলি চলবে, ঠিক আছে? তো আপনাদের প্রথম আমি কি চেক করছি, প্রত্যেকটা জিনিস লেখা আছে, আপনাদের লেখা দেখা যাবে স্যার, আমি জাস্ট ডিটেইল বলে যাচ্ছি। আপনাদের প্রথম চেক করতে হচ্ছে ফোনে IMEI নাম্বার কারেক্ট কিনা। এটা কি দিয়ে চেক করবেন? হ্যাশ কোড দিয়ে। যে কোনো ফোনে হ্যাশ করতে প্রথম IMEI নাম্বারটা কনফার্ম করবেন, IMEI নাম্বার ওকে কিনা। এবং আপনি বিশ্বাস করবেন না, 90% নেটওয়ার্ক নাই ফোন IMEI নাম্বারই করাপ্টেড। তার IMEI নাম্বারই নেই, তো ফোন নেটওয়ার্ক আসবে কোথা থেকে? সমাধান পরে বলছি আপনাদের, যে IMEI না থাকলে কি করবেন, এই কি করবেন, এগুলো সমাধান পরে, কমন কথাগুলো বুঝেন। যদি দেখেন যে IMEI নাম্বার ঠিক আছে, তাহলে আপনার ফোনের সেটিং এ চলে যাবেন। সেটিং এ গিয়ে সিম লাগানো অবস্থায় ডেফিনেটলি সিম লাগানো অবস্থা ফোনের সেটিং এ গিয়ে ফোনের ক্যারিয়ার আর নেটওয়ার্ক চেক করবেন। ক্যারিয়ার নেটওয়ার্ক আপনাদের রিজার্ভ স্যার বলে দিচ্ছে, ওই যে আপনার নেটওয়ার্ক ক্যারিয়ার মন থাকবে। এই ক্যারিয়ার যদি শো না করে, তাহলে আপনার RFIC কাজ করে না। আর এই ক্যারিয়ার যখন শো না করবে, তাহলে আপনি ধরে নিতে পারেন এই পণ্যটা RFIC 90%। বুঝতেছেন? প্রথম IMEI নাম্বার চেক, সেকেন্ড টার্মস হচ্ছে আপনার ক্যারিয়ার চেক করা। বুঝছেন? কারণ আপনাদের রেডিও ফ্রিকোয়েন্সি আইসি বা RFIC এর কাজই ছিল এইটা,
যে ফ্রিকোয়েন্সিগুলো কি করে জেনারেট করে। এখন সিমের যে সব ফ্রিকোয়েন্সি আছে 900 মেগাহার্টজ, 1800 মেগাহার্টজ আর ব্লা 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 2600 যা আছে, এই সবগুলোকে জেনারেট করার ট্রাই করে। তো আপনার যদি এটা কোনোভাবে জেনারেট না হয় বা ক্যারিয়ারগুলো না শো করে, বাংলাদেশে 5টা ক্যারিয়ার, তাহলে আপনি কি ভাববেন এই ফোনের আরএফআইসি খারাপ। ব্যাপারটা বুঝতেছেন? সিম্পল কথা বুঝেন, আপনাদের একদম রিয়েলিটি বলতেছে, এটা আমরা যেভাবে কাজ করি, যেভাবে ওয়ার্ক করি, সহজ ভাষাগুলো বলতেছে। আপনার ক্যারিয়ার যদি শো না করে তাহলে কি খারাপ, লেখা রাখতে পারেন ব্র্যাকেটে। এখন ক্যারিয়ার শো করবে, নেটওয়ার্ক অপশনে গিয়ে আমার ক্যারিয়ার মানে অপারেটর, ক্যারিয়ার যদি না লেখেন অপারেটর লেখেন, আমার অপারেটরগুলো শো করবে। যদি শো না করে আরএফআইসি খারাপ। ঠিক আছে, সিম্পল। এখন 2 নম্বর অপশনে আসেন। আমি কঠিনগুলো আগে বলতেছি, সিম্পলগুলো পড়ে যাও। 2 নম্বর অপশনে আসেন। আপনার কাস্টমার এরকম আসবে, আপনার 2G নেটওয়ার্ক আছে, 3G 4G নেই, অথবা ভাইস ভার্সা 4G আছে কিন্তু 2G নেটওয়ার্ক নেই। বুঝতেছেন? আপনি যখন নেটওয়ার্ক চেঞ্জ করবেন 2G 3G 4G, এটাও কোথা থেকে করে একটু পর স্যার দেখাই দিচ্ছে আপনাদের। এটা আপনাদের সেটিং এর ভিতরেই আছে। ঠিক আছে, সেটিং এর ভিতরে নেটওয়ার্ক সিলেকশন নামে অপশন থাকে, ওইখান থেকে 2G 3G 4G সিলেক্ট করা যায়। যদি কেউ না পাইছেন আজ পর্যন্ত, তার হাত তুলেন যে আমি এটা পাইনি। পাইছেন সবাই? তাহলে দেখছেন তো আমরা যে কোনো কাস্টমারের ফোন যদি এরকম নেটওয়ার্ক সমস্যা নিয়ে আসে, আমরা এই 2G 3G 4G এগুলাতে পরিবর্তন করে দেখবো। এখানে LTO থাকে, LTO মানে হচ্ছে লং টার্ম এভ্যালুয়েশন। এটা 4G এর একটা নেটওয়ার্ক, যেটা আমরা CDMA সেক্টরে বলি, কিন্তু এগুলো প্রত্যেকটা আপনি কি একটা করে চেঞ্জ করে দেখবেন। মনে থাকবে, যদি দেখেন যে আপনার 2G আছে তাহলে আপনি 3G 4G আইসি ধরবেন, 2G আইসি ধরবেন না। যদি আপনি দেখেন 4G ঠিক আছে কিন্তু 2G নাই, তাহলে 2G নেটওয়ার্ক আইসি ধরবেন। এবার বুঝতেছেন কথাগুলো? কাস্টমার যদি বলে যে আমার 4G তে আমার সব চলে, ইন্টারনেট, বাট আমি যখন কল দেই তখন কল যায় না, কারণ কল জিনিসটা কোন আইসিতে? 2G। আজকে থেকে জেনে নেন কল অলওয়েজ 2G তে ট্রান্সমিটার, তাহলে ধরে নেবেন এটা 2G PA খারাপ। এবার বুঝছেন? আর যদি 4G না আসে বা 3G না আসে তাহলে 3G 4G PA একটাই, এটা খারাপ। এবার বুঝছেন? সিম্পল। প্রথম আরএফ শিওর হইছেন ক্যারিয়ার চেক করে। আর 2 নম্বর যখন দেখবেন নেটওয়ার্কে 2G 3G 4G নাই, তাহলে আপনি 2G 3G 4G তে চেঞ্জ করবেন নেটওয়ার্ক। যেটা নাই ওই আইসি ধরবেন। ধরেন আপনার 4G নাই, তাহলে আপনি 3G 4G PA ধরবেন। আর যদি 2G নাই তাহলে কি ধরবেন? 2G PA ধরবেন। PA তো চিনছেন? জি। ওকে, বলেন। স্যার, কল দেওয়ার সময় সিম আর নট রেজিস্টার্ড এটা লেখা হবে। কল দেওয়ার সময় যদি সিম নট রেজিস্টার্ড লেখা থাকে, ওই ফোনের কি 3G 4G অপশন আছে? জি আছে। 3G 4G তে নেটওয়ার্ক চলে, মানে ডেটা চলে? না, এগুলো চেক করি। চেক করতে হবে, এগুলো চেক করতে হবে। কল দেওয়ার সময় যদি সিম কার্ড নট রেজিস্টার্ড লেখা থাকে, 90% চান্সেস থাকে সিম কার্ডই খারাপ, 90% চান্সেস থাকে। আর 2 নম্বর চান্সেস থাকে সিমের যে ক্লক লাইন, সিমের লাইন কয়টা? 5টা। এই 5টার মধ্যে ক্লক রেসেট লাইনগুলো মনে আছে তো আপনার? ক্লক লাইনে যদি প্রবলেম থাকে তাহলে আপনার সিম নট রেজিস্টার্ড হবে, কল দিন মনে থাকবে। তাহলে আপনার অবশ্যই সিম কার্ডটা প্রপারলি ডিটেক্ট করে কিনা, প্রপারলি বলতে তার ক্লক রেসেট সব কাজ করে কিনা চেক করতে হবে। বুঝছেন? নেটওয়ার্ক আছে শুধুমাত্র ডেটা লাইন দরকার, ক্লক লাইনের কোনো দরকার নাই। এখন যদি কল ট্রান্সমিট করেন তখন ক্লক লাইনটা অ্যাক্টিভেট হবে। ক্লক লাইনের প্রবলেম থাকলে আপনার সিম নট রেজিস্টার্ড লেখা আছে। ব্যাপারটা ক্লিয়ার? বুঝছেন? পিকুলার সমস্যা, আপনার সমস্যাটা পিকুলারই। এটা এই ধরনের সমস্যাগুলোকে আমরা বলি যে মানে সহজে দেখা যায় না। বুঝছেন? আপনার যে প্রবলেমটা বলেন। বাটারফল 2G, এরপর বলেন। অ্যান্টেনা আনেলে 2G, অ্যান্টেনা মেলে 2G। এই কথাগুলো একটু পরে আমি আসতে স্যার। ব্ল্যাক হোল হতে পারে না, ব্ল্যাক হোল হতে পারে স্যার। আপনার পাশে দম নেটওয়ার্ক আবার ঠিক আছে, একই অপারেটরের নেটওয়ার্ক বাকি ফোনে ঠিক আছে। ধরেন বাংলা লিংক আপনার ঘরে আসে, এটা হচ্ছে উইক সিগন্যাল। এটা কি সিগন্যাল? উইক সিগন্যাল, মানে আপনার সিগন্যাল প্রপারলি পায়, ফোন ঠিক আছে বাট প্রপারলি সিগন্যাল পায় না। রিজন হতে পারে অ্যান্টেনা অথবা 2G। একটু পরে এগুলো আমি রিভিউ করে দিচ্ছি, আপনি ক্লিয়ার হয়ে যাবে আপনার কথা। ঠিক আছে, আমি আগে মেজরি শুরু করে যাচ্ছি। তো আপনারা 3G 4G নেটওয়ার্ক এখন বুঝছেন, তাহলে PA কখন ধরবেন? জি জানি। PA তখনই ধরবেন যদি আপনার ক্যারিয়ার শো করে বা অপারেটর ঠিক মতো শো করে, তখন PA ধরবেন। এর আগে কখনো PA ধরবেন না। ঠিক আছে,
আপনাদের কংগ্রাচুলেশন করে দিচ্ছি, 90% যদি ফোন বলেন অ্যান্ড্রয়েড ফোন, তাহলে এটা RFIC খারাপ হয়, PA সহজে খারাপ হয় না, আপনি ক্যারিয়ারই দেখবেন না, ঠিক আছে বুঝছেন? মানে অপারেটর সহ করবে না, মাথা থাকবে কথাটা। এখন বলবেন সমাধান কি? পরিবর্তন কি স্যার সমাধান? নো। আপনি অলওয়েজ এটা মাথায় রাখবেন, যে কোনো আইসিকে প্রথম প্রিহিট করবেন। প্রিহিট মানে শেক করে দেওয়া, পারেন আইসি শেক করতে? জি স্যার। একটু শেক করে দিবেন অথবা একটু হিট দিয়ে দিবেন, হিট দিয়ে আইসিটাকে প্রিহিট মানে হিট করবেন, হিটেড করে তারপর আবার লাগাই দিবেন আসে কিনা। বিকজ 90% হয় ড্রাই সোল্ডারিং। ড্রাই সোল্ডারিং তো বুঝেন, আমি যে বলছিলাম ইলেকট্রিসিটি পাস হতে হতে এই লিডগুলো যেখানে ঝালাই করা থাকে এগুলো কি হয়ে যায়, টার্মিনাল শুকনো হয়ে যায়, তখন সিগন্যাল ঠিক মতো পাস হয় না। তো আপনার কাজই হবে তুই আবার বসান, নাহলে একটু ধাক্কা দিয়ে দেন আইসিকে, মনে থাকবে। RFICও তাই করবেন, সরাসরি পরিবর্তন করার দরকার নেই, প্রথমে ধাক্কা দিয়ে দেখবেন চেক করে সমাধান হয় কিনা, না হলে পরিবর্তন করবেন। এবার বুঝছেন কথা? বুঝছেন স্যার? কঠিন কথাগুলো তাহলে একটু স্টপ রাখি, বেসিক কথা হিসাব করি। যেহেতু আমরা জানি আপনার নেটওয়ার্ক এক্সিকিউশন করতে বা নেটওয়ার্ককে বৃদ্ধি করতে, এক্সটেন্ড করতে অথবা বুস্ট করতে অথবা আপনার হিসাবে সিগন্যাল বাড়াইতে আমাদের নেটওয়ার্কের জায়গায় অবশ্যই কি দরকার পড়ে? অ্যান্টেনা। কি দরকার পড়ে? অ্যান্টেনা। রেডিও ফ্রিকোয়েন্সি টেকনোলজিতে অ্যান্টেনা ছাড়া কিছুই হবে না। আপনি পৃথিবীর যত রেডিও ফ্রিকোয়েন্সি কানেকশন দেখবেন দুইটা ডিভাইসে, দেখবেন অ্যান্টেনা অবশ্যই আছে। দেখেন না ওই যে স্পিকারটার সাথে একটা অ্যান্টেনা ঝুলে আছে, দেখছেন? কারণ স্পিকারটা আমার এইটার সাথে কি মাউথের সাথে কিভাবে কানেক্ট হয়? অ্যান্টেনার মাধ্যমে কানেক্ট হয়। এই টেকনোলজিটা রেডিও ফ্রিকোয়েন্সি, এই জন্য অ্যান্টেনা আছে। এবার বুঝছেন? তাহলে আমাদের মোবাইল ফোনে অ্যান্টেনা আছে। এই অ্যান্টেনাগুলো অনেক সময় লম্বা লাঠির মতো হতে পারে, লাঠির মতো না হয়ে কি হতে পারে? টেপের মতো হতে পারে। স্কচ টেপ। স্কচ টেপ চিনেন? ব্ল্যাক টেপ। স্কচ টেপ চিনেন না আপনি? আপনি না বলতেছেন টেপ চিনেন না? টেপ কখনো লাগান না তারের মধ্যে? টেপ ওই স্কচ টেপের মতো, টেপের মতো হয়। দেখেন আপনাদের, দেখেন ফোনের পিছন সাইড দিয়ে লাগাই না তো। এই টেপ আছে, এটা ব্যাকশনটা কোথায় ম্যানেজ করেন? স্কচ টেপ যেহেতু এখানে গোল্ডেন আর্মাল দিচ্ছে, তার মানে ইলেকট্রিসিটি এটা পাস হবে, কোনো সিগন্যাল পাস হওয়ার জন্যই দিচ্ছে। বাট রিজন কি এরকম কিছু দেওয়ার? এখান থেকে ঘুরায় কিছু দিকে অ্যান্টেনা দিচ্ছে প্লাস্টিকের ভিতরে। কি দিছে? অ্যান্টেনা দিছে। অনেকটা এটা স্কচ টেপের মতো, এই জন্য এটা উঁচা দেখেন না, এটা লেভেল টেপের মতো, এই জন্য আপনি দেখেন না উঁচা। তারপর টেপের মতো কোনো ফোনে পাইবো কিনা আমি দেখাই দিই। এই দেখেন অন্য কোনো ফোনে টেপের মতো দেখা যায়? জি স্যার আছে, কালো অনেক সময় থাকে। এগুলো দেখাইতে হবে। এই যে তিনটা টার্মিনাল দেখছেন সবাই, এটা আমি যখন ব্যাকসাইডটা লাগাই কার সাথে কানেক্ট হবে? এই স্কচ টেপের সাথে কানেক্ট হবে। এই তিনটা টার্মিনাল এইভাবে কানেক্ট হবে, বুঝতেছেন? যদি আপনি এটা ব্যাকসাইড চালান, ছাড়া চালান, তাও নেটওয়ার্ক আসবে, কিন্তু কি নেটওয়ার্ক আসবে? লো নেটওয়ার্ক আসবে, উইক সিগন্যাল হবে। যখন আপনি লাগাবেন তখন ফুল সিগন্যাল পাবেন, কারণ এই অ্যান্টেনাটা আপনার এই ব্যাকসাইডের সাথে রয়ে গেছে। এবার বুঝতেছেন? এর জন্য অনেক ফোনে আমরা বলি যে বডি চেঞ্জ করলে, কেজিং চেঞ্জ করলে নেটওয়ার্ক সমস্যা হয়। রিজন এইটাই, এই জন্যই সমস্যা হয়, কারণ এটা ঠিক মতো লাগাতে পারে না টেকনিশিয়ানরা। এই স্কচ টেপগুলো বুঝে না কারণে দিচ্ছে। যখন এগুলো দেয় না তখন উইক সিগন্যাল শুরু হয়। এবার বুঝছেন? অথবা লাগাইছে কিন্তু ওইটার সাথে টার্মিনালের সাথে কানেক্ট হয় না, কাজ করে না, তখনও উইক সিগন্যালই হবে। ব্যাপারটা বুঝছেন? বুঝতেছেন উইক সিগন্যালের রিজনটা? এই যে আপনার ফোনের প্রবলেম হতে পারে যে আপনার অ্যান্টেনা প্রপারলি কানেক্ট হয় না, এই জন্য আপনার উইক সিগন্যাল। স্ট্রিপ প্লেট আছে, ওই স্টেপ প্লেটটা বডির সাথে লাগে, বাটনটা বডির সাথে লাগে। লুজ হয়ে গেছে। হ্যাঁ, আপনি স্টেপটা চাপ দেন, চাপতে দেখেন এটা আসে। আমি ঠিক শিখাই দিচ্ছি আপনাদের সহজ ট্রিক। আপনাকে আমি সহজ ট্রিক এখন যদি মনে করেন যে স্যার এটার উইক সিগন্যাল ব্যাক পার্ট আমার কাছে নাই, অথবা ব্যাক পার্ট ইস্যু কিনা আমি শিওর না, ডিসেলারিং হয়েছে, জাম্পারিং করে দিয়েছে। আপনি সিম লাগাবেন, সবকিছুই লাগাবেন, লাগানোর পরে তিনটা টার্মিনালে এই যে মাল্টিমিটার একটা তার অথবা আপনি টুইজারে ব্যবহার করতে পারেন, টুইজার এইখানে ধরে রাখবেন, তারপর দেখবেন আমরা সিগন্যাল বাড়াই আপনার ফোনের সুবুদ্ধি দিচ্ছে, যেটা অ্যান্টেনা আপনি শিওর না, অ্যান্টেনা খারাপ কিনে এটাই করবেন, ঠিক আছে? এইভাবে এইটার মধ্যে একটা ধরবেন, একবার এটাতে ধরবেন, শেষ এটাতে ধরবেন, বুঝতেছেন? এখন যেহেতু আমাদের তিনটা এখানে, আমি বুঝতেছি না এটা কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ, যেটা আমি বুঝতেছি না, আমি বোর্ডটা খুললে বুঝতে পারবো কোনটা পজিটিভ। আমার সিগন্যাল ধরা হচ্ছে শুধুমাত্র পজিটিভে, নেগেটিভ আমার দরকার নাই। ওকে, বুঝতেছেন? তো আমাদের এটা যদি পজিটিভ হয়, এখানে আপনি ফুল সিগন্যাল পেয়ে যাবেন, তখন দেখবেন আসলে ফুল সিগন্যাল শো করে। মনে থাকবে এটা? এই জিনিসটা যদি একটু আমি গভীরে যাই, এখন যদি গভীরে চলে যাই, আমাদের সাববোর্ড এবং মেইন বোর্ড আলাদা থাকে এখনকার ফোনগুলোতে। সাববোর্ড এবং মেইন বোর্ড আলাদা থাকে।
এখন সাববোর্ড থেকে মেইন বোর্ডে নেটওয়ার্ক কমিউনিকেশন চার্জিং এর জন্য এই ফ্লেক্স কেবল দিয়ে দেয় চার্জিং ডিসপ্লের জন্য। বাট নেটওয়ার্কের জন্য কি করে? নেটওয়ার্কের জন্য এরকম একটা ব্লু কালার তো ব্ল্যাক কালারের কেবলটা দেখতেছেন, এই কেবলটাকে বলা হয় কোজিয়াল কেবল। কি কেবল? কোজিয়াল কেবল। এটাকে আরএফ কেবলও বলতে পারেন শর্টকাটে, রেডিও ফ্রিকোয়েন্সি কেবল অথবা আরএফ কেবল, কিন্তু রিয়েল নাম হচ্ছে কোজিয়াল কেবল। এই কোজিয়াল কেবল থেকে এইটার সাথে এইটা সংযোগ করা থাকে। এবার বুঝছেন? এখন যদি আপনি তারটাকে মনে করেন একটু খুলে বলেন, তাহলে আপনার মেইন বোর্ড থেকে সাববোর্ডে কি আর নেটওয়ার্ক ট্রান্সমিট হচ্ছে না, তখনই উইক সিগন্যাল দেখবে না, অথবা নো নেটওয়ার্ক দেখবে। এবার বুঝতেছেন? তাহলে আমাদের এই কেবলটা অবশ্যই কি লাগানো থাকতে হবে বোর্ডের সাথে, দুইটার সাথে। এবার বুঝছেন? দুইটার সাথে যাওয়ার পর এখানে তো আবার আমাদের কি আছে? অ্যান্টেনা আছে। এটা আবার বডির সাথে অ্যান্টেনার সাথে যুক্ত হবে। ব্যাপারটা হচ্ছে টোটাল এইখানে কি মিডিয়াম কাজ করতেছে, তাহলে প্রথম ব্যাক শেলের বা ব্যাক বডির কি কাজ করতেছে? অ্যান্টেনা কাজ করতেছে। দুই নম্বর এখানে একটা কোজিয়াল কেবল দিয়ে সাববোর্ড থেকে মেইন বডি কানেকশন করা আছে। এখন যদি আমি এটা খুলে ফেলাই, এখানে যতই আমি অ্যান্টেনা যাই লাগে নেটওয়ার্ক আসবে না স্যার। মেইন বোর্ড থেকে সাববোর্ডে ফ্রিকোয়েন্সি পাস হচ্ছে না। স্যার, ব্যাপারটা ক্লিয়ার? কথাগুলো বুঝতেছেন? জি স্যার। এখন এই কোজিয়াল কেবল নষ্ট আছে না ভালো আছে? সিম্পল, এই কোজিয়াল কেবল দুইটা সার্কিট, দুইটা তার জাস্ট, দুইটা কি তার। এই কোজিয়াল কেবল আপনাদের আমি ইউটিউবে দেখাই দিচ্ছি অথবা এই সাথে ইমেজ থেকে, দুইটা তার, এর ভিতরে জাস্ট কিছু না। এটা আপনি যেটা মাপতেও পারেন, আর যদি আপনি মনে করেন স্যার আমি মাপবো না, আমার কোজিয়াল কেবল ভালো কিনা খারাপ আপনি ডিক্লেয়ার দেন, তাহলে খুব সিম্পল হচ্ছে এই যে নেটওয়ার্কের যে কানেক্টরটা যেখানে কোজিয়াল কেবল ইনসার্ট করে, এখানে জুম করে আমি দেখা দেব, এর মাথাটার মধ্যে পজিটিভ টার্মিনালটার মধ্যে আপনি এইটাই ভাবে ধরে রাখেন, এই তারটাই, তাহলে আপনার এই যে কানেক্টরটা এখান থেকে নেটওয়ার্কের যে সিগন্যালটা এই তারের মাধ্যমে ফ্রিকোয়েন্সি আপ করবে আপনার ফুল নেটওয়ার্কের সাপোর্ট করবে, যদি এই কোজিয়াল কেবল খারাপ থাকে। এবার বুঝতেছেন? বুঝছেন? দেখেন ডেফিনেটলি স্যার যদি আর কি সাপোর্টের জন্য ওই যে অনেক সময় উল্টে যায় প্রিন্ট সহ, ওই সময় তো কি সমস্যা এরকম ক্যামেরা হবে না, push যদি করেন। তার টেনে দেওয়া যায়। স্যার সাপোর্টের জন্য যদি এটা উল্টে যায় প্রিন্ট সহ। মনে রাখেন প্রশ্ন, হ্যাঁ জি স্যার। হাবিজাবি প্রশ্ন উত্তর দিতে গেলে তো রিয়েল ক্লাস হবে, কথা বুঝেন নাই? জি স্যার। তো মনে রাখবেন প্রশ্ন, যেটা মেন কথা সেটা শেষ করি। এটা হচ্ছে আমাদের নেটওয়ার্কের কানেক্টর, ক্লিয়ার? বুঝতেছেন? জি স্যার। এবং আপনাদের বলছিলাম এই ধরনের কানেক্টর যেখানে দেখবেন সেখানে আপনার নেটওয়ার্ক সেকশন, তাই না? জি তাহলে আপনার এই লাইনটা ভিতরে চলে গেছে না, এটা ভিতরে চলে গেছে না, তাহলে এই ভিতরে যা আছে সবই নেটওয়ার্ক সেকশনের আইসি, পিএ এবং আরএফ, ক্লিয়ার? বুঝতেছেন? এখন এই কানেক্টরের মধ্যে পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা, এই প্রশ্নটা আপনাদের, তাই না? এইটা এই পাশ দিয়ে যে একটা সিঙ্গেল লাইন দেখছেন ওয়ারিং ভিতরে ঢুকছে, এটি আপনাদের পজিটিভ, আর বাকি 1 2 3 এগুলো সব আমাদের কি নেগেটিভ। এবার বুঝছেন? এখন এই মাঝখানে যে উপরে সার্কেলটা দেখতেছেন এটি আপনাদের নেগেটিভ, মাঝখানে যে ছোট্ট বিন্দুটা দেখতেছেন এটা আপনাদের পজিটিভ, মানে এই লাইন আর এই লাইন একই লাইন, ক্লিয়ার? আর এই মাঝখানে সাইডে যে গোল রিংটা দেখতেছেন এবং চারপাশে তিনটা লাইন, এই তিনটা একই লাইন। এবার বুঝছেন? মাথা ক্লিয়ার ঢুকতেছে? তাহলে আমি যে বললাম কোজিয়াল কেবল ছাড়া আপনি যেখানের মধ্যে ধরবেন এই মাল্টিমিটারের তারটা, এটা এই জায়গাটাই ধরবেন। এখন আপনি নেটওয়ার্ক চেক করেন, সিম লাগে নেটওয়ার্ক আসে কিনা। যদি দেখেন নেটওয়ার্ক আসছে তাহলে আপনার কি খারাপ? তাহলে আপনার এই কোজিয়াল কেবলটা খারাপ, এই নীল রঙের তারটা খারাপ। এবার বুঝতেছেন? আর যদি দেখেন তাও নেটওয়ার্ক নাই, তাহলে কেসটা ভিন্ন, তাহলে ওই যে আরএফ এটি যেভাবে চেক করতে বলছি ওই হিসাবে চেক করতে হবে। এবার বুঝছেন? এখন একটা ফোনের বেসিক নেটওয়ার্ক যদি আপনি সমাধান করতে চান, যদি আপনি ফোনটা খুলেই ফেলছেন কোনো ধরনের কিছু চেকিং করা ছাড়া, তাহলে প্রথম কাজই হবে আপনার সিম লাগায়া ফোনটা অন করে এখানের মধ্যে এরকম কেবলটা, এই কেবলটা ধরা, অথবা টুইজারও ধরতে পারেন। টুইজার কোথায় ক্লাস করবেন, মানে প্রতিটা জিনিস কি আলাদা আলাদা সব বাইনারি না করবেন, আপনি টুইজারও ধরতে পারেন ডাইরেক্ট, মনে থাকবে? পজিটিভ, এটা কি নেগেটিভ নাই? কোথায় ধরছেন আপনি? নেগেটিভ হিসেবে বুঝেন নাই? আরেকবার দেখাই, এই দেখেন যে তারটা ভিতর থেকে আসছে, দেখেন লাইনটা, জি স্যার। বাস বুঝেন না, লাইন বুঝেন না, এটা পজিটিভ, এই ছাড়া বাকি তিনটা কি আমাদের নেগেটিভ। তাহলে এই মাঝখানেটা আমাদের পজিটিভ, কিন্তু এখানে এইভাবে ধরাটা কঠিন, ছুটে দিতে পারে, এজন্য আমি বলছি এখানে ধরো, এই যে জায়গায় পজিটিভ, ঠিক আছে? আপনি যদি এইভাবে টান না থাকে আপনার কাছে বা তার দিয়ে আমি চাচ্ছি না, তাহলে আপনি এই যে টুইজার, এই যে টুইজার দেখতেছেন, টুইজারকে এইভাবে ধরেন, ঠিক আছে? ঠিক এইভাবে যে আমি যেভাবে ধরছি এইভাবে আপনি দেখেন নেটওয়ার্ক আসে,
জি স্যার। যদি দেখেন নেটওয়ার্ক আসে তাহলে কি খারাপ, এই মাঝখানের যে কোজিয়াল কেবলটা না আপনি ডাউন চলে যাবে, মাঝখানে যে কোজিয়াল কেবলটা এটা খারাপ, বুঝতে পারছেন? এখন এই কোজিয়াল কেবলের সমাধান কি? স্যার কেবল তো স্যার করতে পারবো, এটা তো বিআরবি কেবল না, যে মন চেয়ে লাগাই দিলাম। এটার সমাধান সিম্পল। সমাধানের সিম্পলটা কি? আপনার কোজিয়াল কেবলের কাজটা কি ছিল? এইখান থেকে আপনার সিগন্যালটা ঠিক এইখানে ট্রান্সমিট করা ছিল, এটা এইখানে, তাই না? আপনি নেগেটিভটা ইগনোর করেন এই মুহূর্তে। আপনি করবেন কি, এটার এই টার্মিনালটা দেখছেন, এটা কি পজিটিভ, এই টার্মিনালে একটা তার ঝালাই করেন, মানে তার জাম্পার একটা ঝালাই করেন, ঠিক এইটাকে দিবেন ঝালাই কইরা এই পজিটিভের মাথা, এই মাথা, আর নেগেটিভ ইগনোর করেন। এই নেটওয়ার্ক ফুল নেটওয়ার্ক আসবে। এবার বুঝছেন? বুঝতেছেন কথা? শুধু পজিটিভ ঝালাই, সাব বোর্ডের পজিটিভ ঝালাই করে দিবেন, এটা তার দিয়ে, ঠিক আছে? এখন বলবেন তাহলে এই ওয়্যারটা কি কারণে দিছিল? এই ওয়্যারটা স্পেশালি নেটওয়ার্ক কাজগুলোতেই দেয়, যেগুলো পৃথিবীর নেটওয়ার্ক সেকশন বা নেটওয়ার্ক রিলেটেড সার্কিট, সেগুলোতে এরকম কোজিয়াল কেবল ব্যবহার করে। হ্যাঁ, কি জন্য কষ্ট করে কিনবেন? কি জন্য কষ্ট করে কিনবেন? আপনার মনে এখানে দেখতেছেন কোজিয়াল কেবল, দেখছেন? এই যে কোজিয়াল কেবল লেখা আছে। এখন এটা সাধারণত ডিশেল লাইনে যেটা ব্যবহার করে ওটাও কোজিয়াল কেবল, ওটা একটু বড় সাইজের, আমাদেরটা একটু কি ছোট সাইজের। যে ডিশেল লাইনের মধ্যে কোজিয়াল কেবল ব্যবহৃত হয়। যেটা আমরা মোবাইল ফোনে আছি, আমাদের কোজিয়াল কেবলটা কি হবে? ছোট হবে, যেরকম হবে, ঠিক আছে? মোবাইল ফোন দিয়ে এই যে এরকম পাইছেন? এখন এটার মধ্যে যদি কোজিয়াল কেবলটা আমরা ভালো করে লক্ষ্য করি, এটা সেন্টারে একটা লাইন, বাইরের দিকে আউটার একটা লাইন, দেখছেন? সেন্টারের লাইনটা আমাদের পজিটিভ, আউটার লাইনটা কি আমাদের নেগেটিভ। এখন এই যে কোজিয়াল কেবল দেওয়া আছে এইখানে, তাহলে এটার ভিতরে আছে কি? প্রশ্ন হচ্ছে এটার ভিতরে আছে কি? বাস এতটুকু কি প্রশ্ন? দেখছেন কোজিয়াল কেবল, এটার ভিতরে আছে কি? প্রশ্ন এতটুকু কি? এতটুকু আমি এখানে ক্লিয়ার করে দিই, এর ভিতরে কিছুই নাই, এটার ভিতরে দুইটা তার আছে, শুধু দুইটা কেবল আছে। তাহলে আমি বলবো মাঝখানের যে বিন্দুটা আছে এটার সাথে কি সম্পর্ক? এইখানে মাঝখানে বিন্দুটা সম্পর্ক। এবার বুঝছেন? আর আরেকটা যে আছে, সরি, আরেকটা যে আছে বাইরের দিকে, বাইরের দিকেরটা সম্পর্ক কার সাথে? বাইরের দিকেরটা। তাহলে এটা তার কয়টা? দুইটা। আপনি চাইলে মাপতে পারেন, স্যার আপনাদের প্র্যাকটিক্যালি মিটার দা মাইপা দেখাবে যে আসলে ভিতরেরটার সাথে ভিতরেরটা সম্পর্ক, বাইরের সাথে বাইরের সম্পর্ক। স্যার কোজিয়ালের ভিতরে দুইটা তার। দুইটা। এখন যদি স্যার একটা পজিটিভটা ছিল না, তাইলে নেটওয়ার্ক সমস্যা হবে, নেগেটিভ ছিল তাহলে সমস্যা হবে। ডিশেল লাইন কখনো সময় তার কাটছেন আপনি? ডিশেল লাইনের তার সাদার ভিতরে একটা মাঝখানে মোটা তার থাকে, আর বাইরের দিকে অনেক চিকু তার ল্যাপটপটা থাকে। দেখবেন মাঝখানের টাকাটা দিলে আপনার ডিশেল লাইনে জিরো হয়ে যায়, কিন্তু সাইডের টাকাটা দিলে তেমন একটা প্রবলেম হয় না। ব্যাপারটা বুঝতেছেন? সিগন্যাল পজিটিভ টাইপ মাঝখানে লাইনে। এবার বুঝছেন? মেইন সিগন্যাল পাসটা মাঝখানে লাইনে, এইজন্য মাঝখানটা আমরা পজিটিভ বলি, আর বাইরেরটা আউটারটা আমরা কি বলি? নেগেটিভ বলি বা গ্রাউন্ড বলি। এবার বুঝছেন? জি স্যার। বাইশের লাইন আপনি কাইটা দেখেন, বাসায় গিয়ে আজকে একদিকে শুধু মাঝখানেরটা দিবেন, সাইডেরটা দিবেন না, দেখবেন ডিশের লাইন ক্লিয়ারই আছে। বুঝতেছেন? বুঝছেন? তাহলে আমাদের এই কেবল অনুসারে এটা সেন্টার লাইনটা ইম্পর্টেন্ট। এখন যদি বলেন যে বাইরের সাইডটা ছিঁড়ে গেছে স্যার, মাঝখানটা ঠিক আছে, তাহলে নেটওয়ার্ক আসবে, আপনার প্রবলেম নেই। বাট ভিতরটা ছিঁড়ে গেলে নেটওয়ার্ক আসবে। বুঝছেন? সমাধান তো সহজ দিলাম, আপনি কষ্ট করে কেবল কিনবেন কেন? এই যে ডিশের লাইন এখানে দেওয়া আছে, জাম্পার মাইরা দেব স্যার। জাম্পার মেরে দিবেন। এই দেখতেছেন? জি স্যার। এটা হলো সেন্টার কন্ডাক্টর, দেখছেন লেখাও আছে, দেখছেন? মাঝখানে একটা ডাই ইলেকট্রিক দেওয়া, মানে এটা দিলে ইলেকট্রিসিটি পাস হয় না, যেটা আমরা নন কন্ডাক্টর বলে। ঘুমান কেন? এই ডাই ইলেকট্রিক ভাষা মানে নন কন্ডাক্টর, এটা আপনাদের অনেকদিন আগে আমি বলছিলাম, আপনারা ভুলে গেছেন, নন কন্ডাক্টিভ ক্লাস আমি বলছিলাম। আর বাইরের সাইডেটা আমাদের কি বলবো আজকে থেকে? আউটার কন্ডাক্টর, বা এটা আমরা বলবো গ্রাউন্ড। এখন ডিশের লাইনে যদি এই লাইনটা ঠিক আছে কিন্তু মাঝখানেটা নাই, ওইটা ডিশের লাইন আসবে না। বুঝতেছেন? আমার মাঝখানে লাইনটা দুটো তার সাথে জোড়া লাগাই দেন, বাইরে সব ফালাই দেন, তাও তো নেটওয়ার্ক মানে আপনার ডিশের লাইন ডিশ চলবে।
তার আমাদের লাইন ইম্পর্টেন্ট কোনটা? সেন্টার ওয়্যারটা ও সেন্টার কন্ডাক্টরটা ইম্পর্টেন্ট। এবার বুঝছেন? ঠিক একইভাবে কোজিয়াল কেবলের আমাদের মাঝখানের ভিতর থেকে যে লাইনটা গেছে এটা ইম্পর্টেন্ট, বাইরেরটা না। ঠিক আছে? এখন অনেকে তো লাস্ট প্রশ্ন থাকবে স্যার বাইরেরটা কেন দিছে? ফ্রিকোয়েন্সি কি স্মুথ করার জন্য দিছে। ফ্রিকোয়েন্সিকে স্মুথ করার জন্য দিছে, অথবা বলতে পারেন ফিল্টারিং করার জন্য দিছে আউটার লাইন। নেটওয়ার্কের ক্ষেত্রে একটা লাইন ইম্পর্টেন্ট, সেন্ট্রাল লাইন। ঠিক আছে? বাকিটা এখন স্যার আপনাদের মেপে ভালো করে বুঝাই দিচ্ছি। পুরো ক্লাসের সামারি। নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম কোনো ফোন আছে কিনা আমি জানি না, থাকলে আপনাদের সামনে ইনস্ট্যান্ট রিপেয়ার করে আমি দেখা দিতাম। প্রত্যেকটা আপনারা ভালো। তবে মনে রাখতে হবে একটা সামারিতে আমি একটা কথা বলে যাই, অ্যান্ড্রয়েড 90% ফোনের আরএফআইসি খারাপ হয়। অ্যান্ড্রয়েড 90% ফোনের আরএফআইসি খারাপ হয়। ঠিক আছে, মনে থাকবে। কারণ বলবেন আইফোনের কি? আইফোনেরও 90% আরএফআইসি খারাপ হয়, নেটওয়ার্ক রিলেটেড সমস্যা। বুঝছেন? আর সমস্যা হয় যদি বেসিক সমস্যা বলি তাহলে হয় অ্যান্টেনা। বেসিক সমস্যা অ্যান্টেনা, মানে যে নেটওয়ার্ক আছে নাই, এই জায়গায় আছে ওই জায়গায় নাই, চিপাই গেলে নাই, বড় জায়গায় আসলে ভালো, এগুলো সব অ্যান্টেনা। ঠিক আছে? এখন যদি আপনি এই কথা রিভেল করে দিচ্ছি আজকে যে কম নেটওয়ার্ক উইক সিগন্যাল এগুলো অ্যান্টেনা থেকে, তাহলে আজকে থেকে এটাও শিখে নেন ওয়াইফাই যদি উইক সিগন্যাল হয় এটাও অ্যান্টেনা থেকে। তো ওয়াইফাই সব আসে সিগন্যাল উইক, একটু সামনে গেলে ফায়ার রাউটারে দূরে গেলে চলে যায়, এটা আপনি অ্যান্টেনা থেকে করবেন। ঠিক আছে? বুঝছেন? চল আমার মনে আপনার দরকার নাই, যা বললাম নেট আসে ছেড়ে দেয়। তো আপনাদের অনেকগুলো স্টেপের কথা বলা হয়েছে। হ্যাঁ, এখন উনি আমাকে বলছে যে স্যার মাঝখানে একটা নেগেটিভ না পজিটিভ, তাহলে আমরা পরীক্ষা করেই বলি যে আসলে নেগেটিভ না পজিটিভ, তাই না? সেন্টার পয়েন্টে এটা হচ্ছে পজিটিভের লাইন। দেখেন, তাহলে এটা যদি আমি চেক করতে চাই তাহলে আমার কি করতে হবে বলেন? হ্যাঁ, ডিপ মোডে গিয়ে কন্টিনিউটি চেক করতে হবে, তাই না? আর মনে করেন আমিও জানি না এটা কি, আচ্ছা না? আচ্ছা, তাহলে আমি মাল্টিমিটারে কি ডিপ মোডে ধরবো, তাহলে আমি ডিপে দিচ্ছি, মাল্টিমিটারটা দিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে মিটার ঠিক আছে? তাহলে আমি কি করলাম, আমি মাঝখানে এখানে একটা ধরলাম, এই কথা না ধরছি। আচ্ছা, এটা আমি সরাই নিচ্ছি কারণ একসাথে তো দুটো দেখানো না সম্ভব, করে নিয়ে আসলে সম্ভব না, সমস্যা নেই, হেল্প করলে ভালো। তারপর না না সমস্যা নেই, হয়েছে। এখন দেখেন আমি এখানে ধরতেছি, মানে কি আমার বোঝা যাচ্ছে আমার তারটা কি ভালো ভালো আচ্ছা, এটা আমি খুলে ফেললাম। এবার আমি সাইডে ধরবো, তাই না? এবার আমি দেখেন এই সাইডে যায়, এই জায়গাও তাই একই জিনিস। হ্যাঁ, এটার সাথে আমি দেখেন এইটা ধরতেছি, এই দেখেন মাঝখানে কোথাও মাঝখানে কি দেখি বিপ দেয় নাকি দেয় না, তার মানে এটার লাইন না। এবার দেখেন আমি সাইডে ধরতেছি বিপ দিচ্ছে, বুঝছেন না? অর্থাৎ আপনার এই বাইরের পাশে যে সার্কেলটা, এই সার্কেলটা হচ্ছে আপনার নেগেটিভ, আর মাঝখানের এই যে মূল সেন্টার পয়েন্ট এটা হচ্ছে পজিটিভ। এখন কথা হলো কি আপনার কাছে এই যে কোয়াক্সিয়াল কেবলটা এটা আপনার কাছে নাই, বা আরএফ এই কেবলটা আপনার কাছে নেই, তখন আপনি কি করবেন? তখন করবেন দেখেন এইখানে দেখা যায় একটা পয়েন্ট দেখাচ্ছে, দাঁড়ান, এই যে দেখছেন এটা কি অ্যান্টেনা পয়েন্ট না? এটা কিসের অ্যান্টেনা পয়েন্ট? সাববোর্ডের অ্যান্টেনা পয়েন্ট। এখন আপনি কি করবেন, এইখান থেকে একটা তার বের করবেন, এই যে পজিটিভ থেকে, তাই তো? এই পজিটিভ থেকে একটা তার বের করে, কি তার? ওই যে আমাদের জাম্পারিং ওয়্যার যে তারটা, ওই তারটা স্যার বিআরপি কেবল। হ্যাঁ, এই বিআরপি কেবল, এটা দিয়া আপনি কি করবেন, এই যে আপনার মূল বোর্ড যে আপনার মেইন বোর্ড, এই মেইন বোর্ডের কি করবেন, এই যে সেন্টার পয়েন্ট আছে না, এই সেন্টার পয়েন্টে কি করবেন? জাম্পার করে কথা বলেন, কথা সাইলেন্ট একটা পেছনে কথা বলেন। জাম্পারটা সুন্দর লাগে, ওই ঘষাটা রনসের বিদ্যুৎ অপরিবাহী, একটা কন্ডাক্টিভ একটা ওয়্যার দেয়া, মানে ওটা ই থাকে, ওয়্যারের পরে যখন কভার থাকে ওর উপরে একটা লেয়ার থাকে, যার জন্য আপনার শর্ট হবে না।
আর শর্ট তখনই হবে যখন আপনি ঘষছেন অনেকখানি ঘষে ফেলছেন, আচ্ছা আর ঘষে ওটাই লেগে গেছে, তখন তো শর্ট হবে স্বাভাবিক। তখন আপনার কি করতে হবে, জাম্পার করার সময় সাগায় সামান্য মানে অগ্রভাগে সামান্য একটু আপনি কি ঢালাই করে দেবেন, যাতে আপনার ওই যে খোসাটা মানে রাবারটা এটা যেন না হয়। এখন আপনি এটা করলে নেটওয়ার্ক আসবে। এখন আপনার কথা হচ্ছে যে স্যার আমি পজিটিভ তো কানেকশন করলাম, তাই নেগেটিভ লাইনটা কি হবে, কথা তাই না? আপনি নেগেটিভ কানেকশন না দিলেও কিন্তু আপনার নেটওয়ার্ক আসবে, কিন্তু আসবে কি আপনার নেটওয়ার্কটা কম আসবে, লো নেটওয়ার্ক আসবে কিন্তু কম। যেমন স্যার যেমন বললো যে ডিশ লাইন আপনারা যারা চালান তারা আপনার নেগেটিভ লাইনকে কেটে দেয়, লাইন কিন্তু থাকে কিন্তু ঝিরঝির করে, ছবিটা ঝিরঝির করে, ছবি আসে কিন্তু ঝিরঝির করে, নেগেটিভটা দিলে ক্রিস্টাল ক্লিয়ার ছবি আসে, বিষয়টা এরকম। এখন আপনি কি করবেন, নেগেটিভটা তাহলে কোথায় দিবেন, নেগেটিভটা দেখেন এই যে দেখা যাচ্ছে, দেখেন এই যে একটা লাইন কিন্তু ঢুকছে, দেখছেন এই যে এই লাইনটার এই পয়েন্টটা পজিটিভ। এখন আপনি যদি মনে করেন যে স্যার আমি যদি মাঝখানে না লাগাই এই জায়গা লাগাই, হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই, একই কথা, পজিটিভ টু পজিটিভ। এখন আপনি যদি মাঝখানে লাগান বা এইখানে লাগান কোনো সমস্যা নেই, সেটা আপনার ব্যাপার, বরং ধরো নিচে লাগাইলে সুবিধা বেশি মাঝখানে থেকে, তাই না? আপনি যদি নিচে এখানেও লাগান ডাজন্ট ম্যাটার, হবে। এখন ঘটনা হচ্ছে আপনার এই লেগ আর এই লেগ এবং এই যে গোল সার্কেল যেটা এই চারটা হচ্ছে কি নেগেটিভ। এখন আপনি এই নেগেটিভ থেকে একটা জাম্পার নিয়ে আপনি ডাইরেক্টলি কি করবেন, আবার নিচে চলে আসবেন, এসে কি করবেন এই সার্কেলের এইখানে একটা কি নেগেটিভে আপনি কানেকশন দিলেন। এখন অনেকে বলে স্যার আমি ওইখানে দেব না, এখানে কোনো নেগেটিভে দিয়ে দেব, হ্যাঁ দেন, নেগেটিভ পাইলেই হচ্ছে স্যার নেগেটিভটা যেমন আপনারা গ্রামে বিদ্যুতের খুঁটি দেখছেন, কারেন্টের খুঁটি, এখন দেখেন প্রত্যেক বৈদ্যুতিক যে খাম্বা থাকে, খাম্বা থেকে কিন্তু একটা নিচে যে টানা দেওয়ার মতো থাকে না, ওইখান থেকে দেখেন একটা আট থেকে টান নিয়ে আট থেকে তারা দিয়ে আছে প্রত্যেক খাম্বা থেকে। অর্থাৎ আপনি নেগেটিভ সোর্স যেখান থেকে খুঁজলেন ডাজন্ট ম্যাটার, কিন্তু পজিটিভ সোর্সটা অথেন্টিক। স্যার নেগেটিভ তো সাপোর্টে আছে, পোর্টে আছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি আমি বললাম তো, আপনি পজিটিভ সিগন্যাল দিলেই আসবে, পজিটিভ লাইন দিলে আপনার নেট আসবে, আপনার সমস্যা নেই, কথাবার্তা নেট আপনি সবকিছু চালাইতে পারবেন, কিন্তু স্মুথনেসের তো একটা ব্যাপার আছে, আমি সেই ব্যাপারটার কথা বলছি। আপনি যদি ওইটা দিয়ে কানেকশন দিয়ে দেন আপনার নেট চলে আসবে, সমস্যা নেই, যদি সবকিছু ঠিকঠাক থাকে। এবং নেগেটিভটা দিলে ভালো হয়, তখন আপনি কি করবেন, নেগেটিভ টার্ন থেকে আরেকটা টেনে দিলেন, দিলে আপনার কি লাইন ক্লিয়ার, কারণ কোয়েক্সিবল ক্যাবলের ভিতরে থাকে দুটোই তো তার থাকে, একটা নেগেটিভ একটা পজিটিভ, বুঝতে পারছেন বিষয়টা? এখন দেখেন আমি যদি মূল সামারিটা টানি আপনাদের, বিষয় যেটা দাঁড়াবে, সাইলেন্ট কথা বলেন না, দেখেন কথা বলা যাবে না, বিষয়টা আছে কি হয়তো আমি সারের মতো অত মনে করেন আপনাদের যে নেটওয়ার্ক প্রিফার্ড নেটওয়ার্ক যেটা, এটা কি করবেন আপনি প্রথমে অটো ম্যানুয়ালি যেটা থাকে ওটা অফ করে দিবেন, অফ করে দেখবেন যে আপনার অপারেটরগুলো আসে কিনা। এখন হতে পারে আপনি বাংলালিংক, গ্রামীণ, রবি, এনি হাউ যে কোনো জিনিস, আর একটা আননোন আসে, এয়ারটেল টেল অনেক কিছু আসে, হ্যাঁ টেলিটকও আসে, টেলিটকের নাম কিন্তু আবার চেঞ্জ, ডিরেক্টলি টেলিটক আসে না, হ্যাঁ অন্য একটা নামে আসে। যাই হোক আপনার অপারেটর ওইখানে কি না বিডি নাকি একটা নাম দেখলাম যেন, হ্যাঁ ওটাতে টেলিটকে, যাই হোক এখন আপনার এই নামগুলো শো করে কিনা, সেটা দুটো হোক তিনটে হোক ডাজন্ট ম্যাটার, শো করে কিনা এটা হচ্ছে আপনার আগে দেখার বিষয়। এখন ধরলাম যে আপনার শো করতেছে না, তখন আপনি ফার্স্ট টার্গেট দিবেন আমার আরেক বেশি খারাপ, কারণ এই নেটওয়ার্কটার এই যে অ্যাক্সেস পয়েন্টটা আনেই থাকে আনে আরএফআই। এবার দেখলেন আপনার মোডটা ঠিক আছে, তখন আপনি চলে গেলেন কিসে, সেকেন্ড অপশনে গেলেন, আপনার নেটওয়ার্ক মোড আছে 2G 3G 4G মোড আছে, তাই না? এখন 2G 3G 4G মোডে আপনি কি করবেন, সুইচ করে দেখবেন। এখন ধরেন আমি 2G পাইলাম না, 2G পাইলাম না, অথচ আমার ভিডিও কল যায়, 4G চালু আছে, 4G চালু আছে, তাহলে আমি ধরবো কাকে, আরেকটা ধরবো 2G পাই। ধরেন আমি কল দিচ্ছি, কল যাচ্ছে, কিন্তু ভিডিও কলে আমি কথা বলতে পারতেছি, তাহলে আমার কি 2GB ঠিক আছে, 4GB খারাপ, কারণ আমাদের কলিং আইসি কোনটা 2GB, আমরা যে কলটা দিই এটা 2GB থেকে যায়, এটা 3G 4G থেকে যায় না, সেটা বুঝতে পারছেন? এখন দেখলেন যে আপনি নেটওয়ার্ক চেঞ্জ করে করে দেখলেন যে আপনার নেটটা আসে কিনা, 2G 3G 4G মোডে চেঞ্জ করে দেখলেন যে হ্যাঁ আমার নেটওয়ার্ক ওকে ফাইন আসে, তাহলে আমার ওকে। তারপরে পরের যে ধাপটা এটা দেখতে হবে আপনার IMEI ঠিক আছে, IMEI ঠিক আছে, কারণ IMEI ঠিক না থাকলে, বেসব্যান্ড ঠিক না থাকলে আপনার নেটওয়ার্ক আসবে না কোনোভাবেই না। এটা ঠিক দেবেন কি করে, স্টার হ্যাশ দিলে আপনি কি স্যার IMEI যদি না থাকে তাহলে তো প্রথম দিকের অপশনগুলো কোনোটাই থাকবে না, মানে নেটওয়ার্কের নামই তো শো করবে। হ্যাঁ নেটওয়ার্কের নাম IMEI যদি না থাকে, নেটওয়ার্ক তো নাই তো আপনার,
স্যার প্রথম দিকে এখন আপনি তো মনে করেন আপনার টোটাল নেটওয়ার্ক নাই, কথা বলছেন, আপনার তো টোটাল নেটই নাই। এখন আপনি চেক দিচ্ছেন, এখন আপনি আইএমআই যাওয়ার আগে আপনার বেসিক জিনিস তো দিতে হবে। আপনি স্টেপ বাই স্টেপ, আপনি যদি প্রথমে আইএমআই দেন, হ্যাঁ দেন, সমস্যা নেই তো, আপনাকে তো আমি ওষুধ দিয়েই দিচ্ছি। এখন আপনি যদি বলেন যে না আমি প্রথমে আইএমআই চেক দেন, সমস্যা নেই। আইএমআই খারাপ হলে কি করতে? আইএমআই খারাপ হলে কি করতে? আইএমআই কোথায় দিতে হবে? না থাকলে যেটা আপনার আইনত দণ্ডনীয় অপরাধ, যেটা আপনি বসাইতে পারবেন না, মানে আইনে নাই, বুঝি নাই। আইএমআই রেজগান শোনেন, আইএমআই থাকে কোথায়? আইএমআই থাকে কোথায়? ফোনে থাকে। তাহলে সিমের সাথে সিম যখন দেন তখন তো কানেক্ট হয়, নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়। ঘটনা বোঝেন নাই? আইএমআই যখন আপনি আইএমআই যদি না থাকে তাহলে আপনার তো নেটওয়ার্ক পাবে না। ঘটনা বুঝতে পারছেন? সিম যখন কানেক্ট করেন, সিম তো একটা সার্কিট, সিম যখন ফোনে কানেক্ট করেন তখন তো কি হয়, জিএসএম নেটওয়ার্ক কি করে, ওটার সাথে কানেকশন একত্রিত হয়, তারপরে কি ইন্টারনেট আনে, কানেকশন আনে, বুঝতে পারছেন? আইএমআই হচ্ছে একটা ইন্টারন্যাশনাল একটা সিরিয়াল নাম্বার, মানে এটা দিয়ে এই যে দেখেন না, আপনারা থানায় যখন জিডি করতে যান, ফোন হারাই গেলে কি করে, আইএমআই আপনারা দিয়ে জিডি করতে হয়, বা যাই যান মামলা দেন যাদের আইএমআই দিতে হয়, আইএমআই দিয়ে ট্রেস করে, কারণ এটা ছাড়া কোনো উপায় নেই, বুঝতে পারছেন? এখন আইএমআই আপনাদের কৌতলটাকে কি করে চেঞ্জ করবে এগুলো আমি আর যাচ্ছি না ভিতরে, কারণ এগুলো হচ্ছে আপনাদের আইন বহির্ভূত কাজ। আইএমআই চেঞ্জ করার অথরিটি কাউকে দেওয়া হয়নি। আপনি যদি আইএমআই চেঞ্জ করেন, পুলিশ যে কোনো সময় আপনাকে অ্যারেস্ট করতে পারে, কারণ আপনাকে কোন অথরিটি দিয়েছে যে আপনি আইএমআই চেঞ্জ করবেন? আপনার কোনো পারমিশন আছে সরকারি? পরে আমার ইচ্ছা মতো আপনার সেটাও তো এক প্রকার অপরাধ, তাই না? এই জন্য ভার্চুয়ালি যে বিভিন্ন অ্যাপ দিয়ে ম্যাক অ্যাড্রেস তারপর আইএমআই চেঞ্জ করে অনেকে সার্ভার কাজ করার সময় ওগুলা কি কোনো আপনি আইএমআই চেঞ্জই করতে পারবেন না, আইনে আছে আপনি করতে। এখন অনেকে বলে স্যার অনেকে তো করে, হ্যাঁ করে, আমি তো অস্বীকার করতেছি না, অবশ্যই করে, মার্কেটে গেলে অনেকেই করে, কিন্তু যে বলে তাহলে স্যার এই মোবাইলটা আগে অ্যাক্টিভ ছিল, যে 2GB এর আইসি হবে, আর যদি ভিডিও কল বা ওই কিছু না যায়, মানে কি ভিডিও কল বলে না, মানে আপনার নেটওয়ার্ক রিলেটেড যে কোনো কল, নেটওয়ার্ক রিলেটেড যে কোনো কল যদি না দেয় তাহলে আপনি বুঝবেন আমার 3G বা 4G তে সমস্যা। স্যার শুধু কি কলই নাকি স্যার ওই যে ইউটিউব সব এনিহাউ আপনার নেটওয়ার্কে তো আসবে না, তো আপনি কল দিয়ে চেক করবেন এটা। ওই ক্ষেত্রে স্যার তখন কি করব স্যার? যে ওই ইয়াটা মানে আইসি গুলো কি মানে চেক করে দেখব, প্রথমে চেক করে দেখবেন, তারপরে না রিভলভ করবেন, রিভলভ করে না হলে চেঞ্জ করবেন। স্যার ওইখানে কোনো কিছু এটা কালকে, এটা আইসিতে যাবো কালকে, আজকে তো আপনাকে বেসিক শেখাচ্ছি, আইসির বিষয়ে কালকে ঢুকবো। জি স্যার। মানে আমরা 3D করে দেখাচ্ছি। হ্যাঁ বলেন। এরপরে চলে আসে রাইট এন্টেনা। এন্টেনা বলতে কি বোঝাইছে, আপনার এই যে ব্যাক কভারটা থাকে, কভারের সাথে দেখেন এন্টেনা লেগে থাকে, অনেক সময় ওখানে ফাঙ্গাস জমে। এটা হয় সাধারণত, এই চেকটা আপনারা মনে রাখবেন, এটা কখন নো নেটওয়ার্ক, নো আছে না, মানে কম নেটওয়ার্ক যখন পাই তখন দুইটা জায়গা চেক করলে পাওয়া যায়। একটা হলো আপনার এই কোয়াক্সিয়াল কেবল বা আরএফ কেবল, আর হচ্ছে এন্টেনা, এই দুটো জায়গায় চেক দিলেই পেয়ে যাবেন সমস্যা। কারণ লো নেটওয়ার্ক এই জায়গা থেকে লিক হয় সাধারণত, দেখা যায়, বুঝতে পারছেন? আর যখন দেখবেন নো সার্ভিস, নো নেটওয়ার্ক, এইগুলো যখন দেখাবে তখন আপনি ডাইরেক্ট চলে আসবেন বোর্ডে, তখন আপনি নেটওয়ার্ক টাইপটা দেখেন। এইখানে খুব সহজ বিষয়টা দেখেন, নেটওয়ার্কের সার্ভিসিং আসলে সহজ বিষয়টা। আপনার যখন নেটওয়ার্ক মুড আসবে না, ধরেন 2G আসলো না, তাহলে আপনার প্রথম টার্গেট কি? 2G খারাপ। যখন দেখলেন আমার 3G 4G আসে না, তাহলে 3G 4G খারাপ, আপনার সেটিং এরটাই বুঝে যাচ্ছেন আমার কোনটা খারাপ, গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার মনে করেন যে প্রিফার্ড নেটওয়ার্ক যেটা শেখালাম, অটোমেটিক্যালি অফ করে দিলে আমার কি অপারেটরগুলো শো করে কিনা, যদি না করে ডিরেক্ট আরএফআইসি, কোনো কথা নাই, আপনি আরএফআইসি ডিরেক্ট আরএফআইসিতে চলে যাবেন কোনো কথা ছাড়া, কারণ আরএফআইসি থেকে এটা আসে, ব্যাস আপনার কিন্তু এটা কনফার্ম হয়ে গেল। এখন বলেন কাস্টমার আপনার কাছে কি সমস্যা নিয়ে আসবে, আপনি সার্ভিসিং করবেন, আপনি কি সমস্যা নিয়ে আসবেন? প্রথম বলবে ভাই আমার নেটওয়ার্ক কম আসে, 1 নম্বর। 2 নম্বরে বলবে আমার নো সার্ভিস, আমার নেটওয়ার্ক পাই না। তারপরে বলবে কি যে আমার নেটওয়ার্ক পারে আবার ছেড়ে দেয়, পায় আবার ছেড়ে দেয়, এরকম সমস্যা নিয়ে আসবে, তাই না? সার্চিং মারবে অনেকটা, এরকম বহু ধরনের প্রবলেম নিয়ে আসবে। কিন্তু আরেকটা জিনিস আপনাদের মনে, স্যার বলছে কিনা জানি না, আমি লক্ষ্য করি না, তবে বলে দিই, অবশ্যই প্রথমে সিমটা চেক করা দরকার, সিমটা ভালো আছে একদম সর্বপ্রথম। কারণ নেটওয়ার্কের এটাও একটা প্রবলেম,
কারণ কাস্টমার দেখবেন যে সিম চালাচ্ছে ওটা ধরেন, কারণ ওটাতে নষ্ট হয়েছে, ওটা তো আর বের করতে পারবে না, না সে পারবে না আমি পারবো, পারবে? আর ওর তো মাথায় জ্ঞান নাই যে একটা খুলে আর একটা ঢুকে দেখবো, অনেক এটাও হ্যাঁ সিম খারাপ মোবাইলে আমার নো সার্ভিস আসতেই পারে, সিম খারাপ আমার নো সার্ভিস আসতে পারে না, ওটা অত কিছু বুঝে না। আপনি প্রথমে কি করবেন, সিমটা খুলে আরেকটা সিম ঢুকাবেন। আরেকটা পয়েন্ট, সিম ট্রেটাও অবশ্যই আপনার লক্ষ্য রাখতে হবে, কারণ একটা জিনিস মাথায় দেখে রাখেন, মনে করে দেখেন, সিম ট্রেতে সিম ডিটেকশন লাইন আছে, আছে কি না? এই ডিটেকশন লাইনেও যদি সমস্যা হয় তাহলে সিপুতে সিগন্যাল যাবে, সিপুতে সিগন্যাল যদি না যায় তাহলে কি নেটওয়ার্ক আসবে? তাহলে আপনার অবশ্যই সিম ট্রে এবং সিমটা অবশ্যই দেখতে হবে। এখন আপনি যদি ওইখানে উল্টোপাল্টা থাকে, আপনি এখানে আইসির কাজ করে কিছুই করতে পারবেন না। অর্থাৎ বেসিক যত কিছু চেক দেওয়া যায় আপনি আগে চেক দিয়ে দেখবেন, দেখার পরে তারপরে বোর্ড খুলবেন। অনেকে দেখা গেছে যে প্রথমে সিমেই সমস্যা, সে উদয় এসে বলছে যে স্যার বা ভাই আমার নো নেটওয়ার্ক আসে না, এ না আবল তাবল অনেক কাম। আরেকটা জিনিস সতর্কতা অবলম্বন করবেন, কথা আছে সিমটা কখনো নিজের সিম লাগাবেন না। কেন বলি, এরকম একটা আমি দেখছিলাম, ইন্টারনেটেই দেখছিলাম, এটাও দয়া করে স্যার আমরা যখন সেটিংস কে পাবো না, হ্যাঁ, তো এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক আপনারা যে ক্যারিয়ার আসতেছে না, এই ধরনের সফটওয়্যার কোনো ক্যারিয়ার আসতেছে না, আরে ভাই এখন তো আপনাদের বলছেন আরে ভাই এক কোশ্চেন গুলো শুনেন, কোশ্চেন থেকে কিন্তু অনেক ভালো ভালো জিনিস বের হয়। জি স্যার। হ্যাঁ বলেন। সবাই বলবে যে সেটিংস এর প্রবলেম, তো আমি কেন আইসি তে যাব? আচ্ছা গুড। তো এই ক্ষেত্রে আইসি তে গেলে স্যার যদি দেখলাম আইসি তে প্রবলেম না, চেক দিলাম আমি, সেই ক্ষেত্রে তো সফটওয়্যার প্রবলেম হতে পারে। আচ্ছা ধন্যবাদ। ঘটনা হচ্ছে কি যে আপনার যে ক্যারিয়ার মানে কি, বহন করা, বাংলা অর্থ হচ্ছে বহন করা, অর্থাৎ এই ক্যারিয়ারটা আপনার এই নেটওয়ার্কগুলোকে কি বহন করে, এই কাজটা করে হচ্ছে আপনার আরএফআইসি, বুঝতে পারছেন? এখন আরএফআইসিতে যদি প্রবলেম হয়, দেখা গেছে আমার এই ক্যারিয়ারটা ও আর বহন করতে পারে না, এই কারণে আমরা বলি যদি ক্যারিয়ার দিয়ে যদি দেখেন যে আপনার নেটওয়ার্কটা ও ক্যারি করতে পারতেছে না, তখন আপনি বুঝবেন এটা আপনার আরএফআইসি থেকে সমস্যা। এখন আপনি কি করবেন, আরএফআইসিতে প্রথমে যাবেন, প্রথমে দেখেন প্রায় 50% সমস্যার সমাধান হয়ে যায় আরএফআইসি শুধু হিট দিলেই সমস্যার সমাধান হয়ে যায়। চেক দিবেন, চেঞ্জ সাধারণত করা লাগে না। এখন ধরেন চেঞ্জ লাগে না বললেও ভুল, লাগে, নষ্ট হলে তো করতেই হবে, কিছু তো করার নেই। প্রথমে আপনি নাড়া দিয়ে দেখলেন আপনার নেটওয়ার্ক আসে কি নেই, কারণ আপনার নেটওয়ার্ক আসলো না, তারপর আপনি খুলে রিভলভ করলেন, করে দেখলেন আসে না, তারপরে কি আপনার অবশ্যই চেঞ্জ করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? এখানে সফটওয়্যারের কোনো ইস্যু নাই, বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ বলেন। স্যার নেটওয়ার্ক আইসিতে না স্যার ক্রিস্টাল থাকে? হ্যাঁ অবশ্যই থাকে, স্যার ক্রিস্টাল যদি প্রবলেম থাকে তাহলে কি নেটওয়ার্ক প্রবলেম? কোনোভাবেই আসবে না, ক্রিস্টালে প্রবলেমটা কিন্তু আসবে না, কিন্তু সেটা তো অবশ্য আইসি সেটা তো কালকে দেখাবো। ক্রিস্টাল যেমন পা থেকে এই যে আপনাদের ব্যাস থেকে এই সাইডে না কোন সাইডে একটা ক্রিস্টাল উঠাই দেখাইছিলাম না, ক্রিস্টাল দিলে কোনো রিডিং আসতো, আসে না। ক্রিস্টাল হচ্ছে যে জেনারেট করে, মানে বর্ধিত করে। এখন নেটওয়ার্কও যদি ক্রিস্টালটা আপনি উঠাই ফেলেন, ওখানে একই সিস্টেম, তবে সবথেকে ভালো বিষয় যেটা ক্রিস্টাল সাধারণত নষ্ট হয় না। স্যার ক্রিস্টাল আর আইসিটা একবারে শেখতে আর পরে আর কি ক্রিস্টালটা সাধারণত নষ্ট হয় না, মনে করেন এটা খুবই কম, মানে তার সমগ্র জীবনেই যদি আঘাতপ্রাপ্ত নয় তাই নষ্ট হয় না। তারপরে বলেন আর কি করছেন, বলেন। হ্যাঁ দেখতে পারেন, প্রথমে চেক করে দেখবেন, প্রথমে চেক করে তারপরে বল, তিনটা স্টেপ ফলো করতে হবে। যে কোনো আইসি, শুধু এই আইসি না, যে কোনো আইসি, তবে শুধু পেস্টিং ছাড়া, পেস্টিং এ তো আপনি চেক দিতে পারবেন না, পেস্টিং এ কখনোই কাম করবেন না। পেস্টিং এ যদি আপনি লেয়ার মেরে নেন, এটা করবেন না, আগে পেস্টিং এ ঠিকঠাক আছে কিনা। আচ্ছা